বর্তমানে দেশের জ্বালানি সংকটের যে সেক্টরটির উপর সুদূর প্রসারী প্রভাব পড়বে সেটি নিয়ে আলোচনা করব। সেটি হলো আমাদের কৃষি সেক্টর। হ্যাঁ, শুধু যে বর্তমান জ্বালানি সংকটেই কৃষক এবং কৃষির উপর প্রভাব ফেলবে তাই নয়, কৃষি সেক্টরে অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের কিছু প্রতিহিংসামূলক পদক্ষেপ কিভাবে সুদূর প্রসারী প্রভাবকে আরো মরণঘাতী করবে সেটাই আজকে ছোট করে আপনাদের জানাবো। যদিও অনেক অনেক কিছু বলার আছে, আমি চেষ্টা করব যে ছোট করে বলতে। কৃষক কার্ড ব্যাপারটিতে আসি। এই যে আপনারা এখন তারেক রহমানের কৃষি কার্ডের কথা শুনছেন, আপনাদের একটা গল্প শোনাই। 15 ফেব্রুয়ারি 2010 সালের নেত্রকোনায় কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। সালটি খেয়াল করবেন দর্শক, 2010 সাল। এই কার্যক্রমের সূচনা করেন শেখ হাসিনা। প্রাথমিকভাবে এই কর্মসূচির লক্ষ্য ছিল শুরুতে প্রায় 1,82,00,000 কৃষককে এই কার্ডের আওতায় আনা। এই কার্ডের উদ্দেশ্য ছিল কৃষকরা যেন সরাসরি সরকারি ভর্তুকি, সার, বীজ এবং অন্যান্য কৃষি উপকরণ সহজে পেতে পারেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হয়। এই কার্ডের সাথে সম্পৃক্ত করা হয় কৃষকদের জন্য মাত্র 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ, যেখানে তারা ভর্তুকি, ঋণ এগুলো সরাসরি পাবেন। এই অ্যাকাউন্টটিও বেশ মজার। সাধারণত একটি নির্দিষ্ট পরিমাণ লেনদেন বা না হলে ব্যাংকগুলো হিসাব বন্ধ করে দেয় এবং আমাদের জমা টাকার উপর একটি কর কাটে। কিন্তু কৃষকের এই 10 টাকার অ্যাকাউন্টের জন্য ব্যাংকগুলোকে এই নিয়ম রহিত করার ব্যবস্থা করা হয়েছিল। তো বছরের পর বছর তাদের অ্যাকাউন্টটি থেকে যেত। তো উদ্বোধনী দিনে কৃষকদের মূলত বোরো মৌসুমে সেচের জন্য ডিজেল ক্রয়ে ভর্তুকি বাবদ নগদ অর্থ সহায়তার জন্য এই কার্ড প্রদান করা হয়। শেখ হাসিনা প্রথমবার সরকার গঠন করার পরই 1996 সাল থেকে বর্গা চাষীদের বিনা জামানতে কৃষি ঋণ দেওয়া শুরু করেন এবং তারই হাত ধরে এই কৃষি উপকরণ সহায়তা কার্ডের পথ চলা। 2010 সালের পরবর্তী সময়কার পত্রপত্রিকাগুলো ঘাটলে আপনারা দেখতে পাবেন এই প্রকল্পগুলো পরবর্তীকালে আস্তে আস্তে কিভাবে এগিয়ে গেছে। 2021 সালে বিশ্ব খাদ্য দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, 96 সালে ক্ষমতায় আসার আগ থেকে বিশ্বব্যাংক আমাদের পরামর্শ দিয়েছে যে কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না। আমরা বলেছিলাম পৃথিবীর সব দেশ দেয়, আমরা কেন দেব না? দর্শক, কৃষি ক্ষেত্রে বেনিয়াদের চোখ রাঙানো কখন থেকে শুরু হয়েছিল দেখেছেন? 1996 সাল থেকে। এবং সে চোখ রাঙানোকে তিনি উপেক্ষা করেছিলেন। তিনি নেই, আমাদের কৃষি ক্ষেত্র এখন আমেরিকার বাণিজ্য চুক্তির মাধ্যমে তাদের হাতে চলে গেছে, সেটাও তো দেখলেন। তো সেটা আরেকটা বড় আলোচনা, অন্য কখনো আলোচনা করব। তো 2010 সাল থেকে 2021 সাল পর্যন্ত 2,10,00,000 কৃষক এই কার্ডের আওতায় এসেছিলেন। এই কৃষি উপকরণ সহায়তা কার্ডের পাশাপাশি আরো অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল। আমি একটু পড়ছি আপনাদের জন্য। কৃষকদের সেচ পাম্পের জন্য ব্যবহৃত বিদ্যুৎ বিলে 20% ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়। কৃষি খাতের যান্ত্রিকীকরণের জন্য 51,300টি কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হয়। হাওর ও উপকূলীয় এলাকায় এই যন্ত্রপাতির খরচের 70% এবং অন্যান্য এলাকায় 50% উন্নয়ন সহায়তা হিসেবে বহন করা হয়। পতিত ও অনাবাদী জমিতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের অধীনে 100টি ইউনিয়নে প্রায় 5 লাখ পরিবারকে সবজি বাগান স্থাপনে ঋণ দেওয়া হয়। কৃষি উপকরণ সহায়তা কার্ডের পাশাপাশি বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিধস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সময় যখন কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন, সেই ক্ষতিপূরণের জন্য ইন অ্যাডিশন টু দ্য কৃষি কার্ড কৃষকদের জন্য আরো প্রণোদনা এবং পুনর্বাসনের সহায়তা প্রদান করা হয়। কৃষি পণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, রফতানির দিকে খেয়াল রেখে উন্নত প্যাকেজিং ব্যবস্থা, সরকারি ও বেসরকারি পর্যায়ে আধুনিক সংরক্ষণাগার, প্যাকেজিং হাউস, কোল্ড চেন, পুরাতন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধার মেরামত এবং নতুন অবকাঠামো নির্মাণ ও অন্যান্য
সুবিধা স্থাপনে হস্তক্ষেপ করা হয়। নানা ধরনের গবেষণা কাজের পদক্ষেপ নেওয়া হয় কৃষিক্ষেত্রে, কৃষি সেক্টরে। গত 14 বছরে কৃষি খাতে গবেষণার মাধ্যমে প্রতিকূল আবহাওয়ায় সহনশীল জাতসহ মোট 690টি উন্নত বা উচ্চ ফলনশীল ফসলের জাত উদ্ভাবন করা হয়। উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে 1000টি সবজি উৎপাদন গ্রাম প্রতিষ্ঠা করা হয়েছে। কৃষি গবেষণা পরিষদ শস্য অঞ্চলীকরণ ওয়েবসাইট এবং কৃষক মোবাইল অ্যাপ চালু করেছে। 300টি উপজেলায় 76টি ফসলের শস্য অঞ্চলীকরণ কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিভিন্ন স্মার্ট কৃষি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে লবণাক্ততা সহ বিভিন্ন প্রতিকূলতা সহনশীল ধান চাষ, ভাসমান কৃষি, ছাদ কৃষি ইত্যাদি। এছাড়া কৃষি সেক্টরে ডিজিটালাইজ সেবা বাড়ানো হয়েছে এবং এগুলোর মধ্যে রয়েছে আমরা কৃষি কমিউনিটি রেডিও, কৃষক বন্ধু ফোন 3331, ই বুক, অনলাইন সার সুপারিশ, ই সেচ সেবা, ধান জ্ঞান ব্যাংক, কৃষি প্রযুক্তি হাব, ই কীটনাশক ব্যবস্থাপত্র, কৃষকের জানালা, কৃষকের ডিজিটাল ঠিকানা, কমিউনিটি গ্রামীণ রেডিও ইত্যাদি বিভিন্ন মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কৃষকদের দোরগোড়ায় কৃষি সেবা সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া, ডিজিটাল পদ্ধতিতে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজার পর্যবেক্ষণ ইত্যাদি জিনিসপত্র করা হয়েছে। অনলাইন কৃষি বিপণন প্ল্যাটফর্ম হরটেক্স বাজার বা ফুড ফর নেশন চালু করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে 5 মাসের সংকটকালীন সময়ে, যখন আমাদের 5 মাস সংকট চলে, সময়ে 50 লাখ নিম্ন আয়ের পরিবারকে প্রতি কেজি 15 টাকা দরে 30 কেজি করে চাল বিতরণ করা হয়। স্বল্প আয়ের মানুষের খাদ্য প্রাপ্তি সহজ করার লক্ষ্যে চাল ও আটা সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী খোলা বাজারে বিক্রি করা হয় কম দামে। বিভিন্ন উপজেলায় পুষ্টিকর চাল বিতরণের কাজ চলছে। এছাড়া কৃষি ছাড়াও আমি যেটা বলছি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আনার জন্য মাছ, সামুদ্রিক মাছ, দুধ, ডিম এবং মাংস উৎপাদন, নাগরিকের প্রয়োজন মেটানোর জন্য এসব ক্ষেত্রেও অনেক ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা আমি আজকে আর আলোচনা করছি না, আমি শুধু কৃষিতেই থাকছি। তো এসব প্রকল্প গ্রহণের মাধ্যমে আমরা যে কেবলমাত্র খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি তাই নয় দর্শক, আমরা বিশ্বব্যাপী ধান উৎপাদনের তৃতীয়, পাট উৎপাদনের দ্বিতীয়, চা উৎপাদনের চতুর্থ, শাকসবজি ও পেঁয়াজ উৎপাদনের তৃতীয়, আলু ও আম উৎপাদনের সপ্তম, ইলিশ উৎপাদনের প্রথম, মাছ উৎপাদনের দ্বিতীয়, ছাগল উৎপাদনের চতুর্থ, খাসির মাংস উৎপাদনের সপ্তম স্থানে আছি। মানে খাদ্য রিলেটেড সবকিছুতে বিভিন্ন ধরনের প্রণোদনার জন্য আমরা এই 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 সেক্টরগুলোতে এতটা সাফল্য এনেছি। তো কৃষি খাতে তারেক জিয়া নতুন করে এই স্মার্ট কার্ড নামে যে জিনিস চালু করবেন বলছেন, সেটি দিয়ে উনি কোন জায়গায় কি প্রভাব ফেলবেন দর্শক? একটু চিন্তা করুন তো। এ ধরনের বোকা বোকা কাজ মানুষ কখন করে জানেন? যখন চোখে মুখে অন্ধকার দেখে। দর্শক, গত কয়েকদিন ধরে কি আপনারা কৃষকের কান্না শুনতে পাচ্ছেন? আলু চাষিদের কান্না, পেঁয়াজ চাষিদের কান্না, সারের জন্য কান্না, সেচের পানির জন্য কান্না। 4টি সার কারখানা বন্ধ হয়ে গেছে, শুনেছেন? আপনারা কি শুনেছেন যে শিল্পমন্ত্রী বলেছেন দেশে আসন্ন মৌসুমের প্রয়োজনীয় সার সরকারের কাছে নেই? আপনারা কি শুনেছেন বড় মৌসুমের সার সরবরাহে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে? সময় মতো সার না পেলে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে ধান ও ভুট্টা চাষে ইউরিয়া সারের চাহিদা বেশি থাকায় এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সার সংকটে খাদ্য নিরাপত্তাও দুর্বল হয়ে যেতে পারে। আপনারা কি শুনছেন জেলায় জেলায় কৃষকরা বলছেন এই পরিস্থিতি ঠিক করতে হলে শেখ হাসিনাকে আসতেই হবে? এই যে তারা বলছেন আসতেই হবে, এই আর্তনাদ কিন্তু আগেই ভালো ছিলাম কথাটি থেকে অনেক বেশি গভীর, অনেক বেশি হৃদয় ছুঁয়ে যায়, অনেক কিছু আপনাকে বলে দেয়। দর্শক, আমার কৃষক ভালো নেই, শেখ হাসিনার কৃষক ভালো নেই, বঙ্গবন্ধুর কৃষক আজ স্বাধীন বাংলায় কাঁদছে। আপনারা শুনতে পাচ্ছেন কি দর্শক? দর্শক, ইরান আমেরিকা যুদ্ধের কারণে দেশে আজকে যতই প্রভাব ফেলছে বলে আপনারা মনে করেন না কেন, কৃষকের উপর যে কি এই প্রভাব পড়ার কথা ছিল
তাদের কি ডিজেল আর পেট্রোলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হতো? হতো না কিন্তু, কেননা বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছিল, বেশ কিছু প্রকল্পের কাজ শেষ হয়ে কার্যকরী হওয়ার কথা ছিল 2 বছর আগে, বেশ কিছু প্রকল্প শেষের পথে ছিল, বেশ কিছু প্রকল্প হাতে নেওয়ার কথা ছিল খুব শীঘ্রই। সেগুলো বাধাপ্রাপ্ত হয়েছে, বন্ধ হয়ে গেছে, প্রথমে অন্তর্বর্তী সরকার দ্বারা, এখন হচ্ছে বিএনপি দ্বারা। তো এরকম কিছু প্রকল্পের কথা, অল্প কিছু প্রকল্পের কথা আমি আপনাদের জানাই। দর্শক, কৃষিকাজে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে, অর্থাৎ সেচের কাজকে নিরবিচ্ছিন্ন বা অব্যাহত রাখতে শেখ হাসিনার চিন্তাধারা ছিল অনেক দিনের, সুদূর প্রসারী। সে চিন্তার ফসল ছিল সেচ কাজকে সৌরশক্তি নির্ভর করে তোলা এবং সাথে সাথে কৃষিকাজে সৌরশক্তির বহুমুখী ব্যবহার নিশ্চিত করা। এ কারণে দেশে নানা সময়ে নানা ধরনের সৌরশক্তির প্রকল্প গ্রহণ করা হয়। তো 2017 সালে দেখুন, আমি কিছু ইনফরমেশন দিয়েছি। 2017 সালে দেশের 8টি বিভাগের 32টি জেলায় মোট 35 এলাকায় সৌরশক্তি নির্ভর সেচের মাধ্যমে কৃষি প্রযুক্তি সম্প্রসারণের একটি প্রকল্প হাতে নেওয়া হয়। এরপর 2023 সালে বাংলাদেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র 200 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড উদ্বোধন করা হয়, যার নির্মাণ কাজ শুরু হয় 17 সালে। 2016 সালের দিকে যদি আমরা তাকাই, রামপালে দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার প্ল্যানিং করা হয়, যা 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে বলে তখন বলা হয়েছিল, এবং পরবর্তীতে 450 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ তা ন্যাশনাল গ্রিডে যোগ করবে বলে আশা করা হয়েছিল বা প্ল্যান করা হয়েছিল। এরপর 2022-23 সালে বাংলাদেশের উত্তরাঞ্চলে, পূর্বাঞ্চলে এবং মধ্যাঞ্চলে এবং সমুদ্র উপকূলে বিভিন্ন জেলায় প্রায় 34 থেকে 39টি সৌর বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার কাজ শুরু হয়। জমি কেনা থেকে শুরু করে বিভিন্ন বিদেশি কোম্পানি সেগুলোতে কোটি কোটি ডলার ইনভেস্ট করে ফেলে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই 34টি সৌর বিদ্যুৎ কেন্দ্রের বেশিরভাগই 2027 থেকে 2030 সালের মধ্যে সম্পূর্ণ হয়ে বাণিজ্যিকভাবে চালু হওয়ার কথা ছিল। এই প্রজেক্ট দেশে 5681 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা ছিল। সৌরবিদ্যুৎ একদিকে দর্শক আঞ্চলিকভাবে বিদ্যুতের চাহিদা মেটায় কৃষিতে এবং নিত্য ব্যবহারে, ঘরে রান্নার কাজে। হ্যাঁ, সৌরবিদ্যুৎ সাধারণত জাতীয় গ্রিডকে স্থিতিশীল রাখতে সাহায্য করে, ফলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার নিরসন হয় এবং কৃষিক্ষেত্রে সেচের ভরা মৌসুমে, বিশেষ করে ডিসেম্বর থেকে মে মাসে, একটু খেয়াল করবেন, ডিসেম্বর থেকে মে মাসে বিদ্যুতে যখন উচ্চ চাহিদা থাকে, ন্যাশনাল গ্রিড থেকে সেই বিদ্যুৎ চাহিদা মেটাতে সাহায্য করে যেসব এলাকায় সোলার পাওয়ার নেই সেখানে। যে কৃষক এখন সোলার পাওয়ার ব্যবহার করে, তার মানে এটি কৃষকের ডিজেলের উপর নির্ভরশীলতা কমায়, তাই না? তো শেখ হাসিনার প্ল্যান অনুযায়ী এই সোলার পাওয়ার কৃষকের হাতে পৌঁছে দিতে পারলে বাংলাদেশে বর্তমানে ব্যবহৃত 13.4 লক্ষ ডিজেল চালিত পাম্প থেকে সরে আসা যাবে, যা ব্যয়বহুল এবং পরিবেশের জন্য ক্ষতিকর। দর্শক, জাতীয় গ্রিডে যখন সৌরশক্তির বিদ্যুৎ যোগ হবে, তখন এর ফলে আরো কি হচ্ছে, অন্যান্য শিল্প কারখানা বা সার কারখানাগুলোতেও বিদ্যুতের প্রতিনিয়ত সাপ্লাই থাকবে, তাই না? তো এই সৌর বিদ্যুৎ উৎপাদনে আমরা অনেকটাই উন্নতি করেছিলাম এবং সেটার একটি মাপকাঠি আপনাদের বলি। 2020 সালে সৌর বিদ্যুৎ খাতে কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বের 161টি দেশের মধ্যে বাংলাদেশ 5ম স্থান অর্জন করেছিল। আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা বা IRENA সে সময় একটি রিপোর্ট পেশ করে বলে যে এ খাতে এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় 1,37,000 মানুষ কর্মসংস্থান পেয়েছে। আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সূচকে এটি কিন্তু এক বিরাট সাফল্য দর্শক, পরিবেশগতভাবে যদি আপনি দেখেন। তো কোনো কারণ ছাড়াই ডক্টর ইউনূস যেমন স্বাস্থ্যের সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দিয়েছিলেন এবং অনেক শিশু এখন হামজনিত কারণে মারা যাচ্ছে, ঠিক একইভাবে সৌরশক্তি উৎপাদনের মেগা প্রজেক্টগুলো কোনো কারণ ছাড়াই তিনি বন্ধ করে দিয়েছিলেন।
শুধু তাই নয়, আপনারা যদি একটু দেখেন যে মহেশখালীতে হাজার কোটি টাকার পাইপলাইন বাংলাদেশ ফেলে রেখেছে। মহেশখালীতে জ্বালানি তেল খালাস ও মজুদ করার বিশাল যে অবকাঠামো এটা তৈরির কাজ শেষ হয় 2024 সালের মে মাসে। আমি কিছু দেখুন কিছু ছবি এখানে দিয়েছি, এত সুন্দর এত আধুনিক একটি প্রকল্প সেটি দেখানোর জন্য। তো এটির কাজ শেষ হয় 2024 সালের মে মাসে। 8,000 কোটি টাকার প্রজেক্ট, এবং এর বাণিজ্যিকভাবে কাজ শুরু হবার কথা ছিল খুব শীঘ্রই। অন্তর্বর্তীকালীন সরকার এসে এই প্রকল্প বাতিল করে দেয়। নিরাপদে এবং কম সময়ে তেল খালাসের এই পদ্ধতিকে বলা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম। গভীর সাগরের নিচ দিয়ে জাহাজ থেকে পাইপের মাধ্যমে সরাসরি এই পয়েন্টে তেল আসবে। সে তেল সেখান থেকে চলে যাবে আমাদের সরকারি রিফাইনারি স্টেশন ইস্টার্ন রিফাইনারিতে। এখানে 1 মাসের ক্রুড অয়েল বা 1,26,000 টন ক্রুড অয়েল মজুত করা যায়, এবং 1 সপ্তাহে ডিজেল বা 75,000 টন ডিজেল মজুত করা যায়। এবং সমুদ্র থেকে এই মহেশখালী এই প্রকল্প পর্যন্ত যে পাইপটি এসছে সেটি 220 কিলোমিটার লম্বা একটা পাইপ, এবং এই পাইপের 146 কিলোমিটার রয়েছে সাগরের নিচে। দেখুন আমি আপনাদের বাম দিকের নিচে একটি ছবি দিয়েছি। হ্যাঁ, 146 কিলোমিটার রয়েছে সাগরের নিচে। নর্মালি 1 লাখ টন ক্রুড অয়েল খালাস করতে যেখানে 11 দিন লাগে, এই পদ্ধতিতে লাগে মাত্র 48 ঘন্টা। জ্বালানি সাশ্রয়ী, সময় সাশ্রয়ী, অর্থ সাশ্রয়ী এই ধরনের একটি আধুনিক প্রকল্প শুধুমাত্র প্রতিহিংসার কারণে অন্তর্বর্তীকালীন সরকার এই প্রকল্প বন্ধ করে দেয়। দর্শক, এটি যদি সময় মতো চালু হতো আজকে জ্বালানির জন্য আমাদের এই সংকটে পড়তে হতো না। আবার দেখুন 2023 সালের ডিসেম্বর মাসে সিলেটে 10 মিলিয়ন ব্যারেল তেল এবং 300 বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গিয়েছিল বলে তৎকালীন মন্ত্রী, আওয়ামী লীগ মন্ত্রী জানিয়েছিলেন, এবং এই গ্যাস উত্তোলনের কাজ খুব তাড়াতাড়ি শুরু হওয়ার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আসার পরে। এবং এখন পর্যন্ত আমরা এই গ্যাস ক্ষেত্রটি নিয়ে কি হচ্ছে সেগুলো আমরা কিছুই জানি না। আমার এক বন্ধু সেদিন জিজ্ঞেস করছিল, শেখ হাসিনা থাকলে কি এই সময়ের অবস্থা ভিন্ন হতো? আপনাদের কি মনে হয় দর্শক? আমি বলবো অবশ্যই ভিন্ন হতো। কৃষকের জন্য যে নতুন কার্ড তারেক জিয়া করবেন বলছেন, ফালতু সময় নষ্ট না হয়ে আগের প্রকল্পটি সুন্দর করে চলতো। সেচ প্রকল্পের জন্য সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো বিদ্যুৎ সরবরাহ করত। সৌরবিদ্যুৎ যাদের নেই তাদের ডিজেল বা পেট্রোলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো না, কারণ এতদিনে মহেশখালী প্রকল্পটি চালু হয়ে যেত। গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাস উত্তোলনের কাজ শুরু হতো, এবং একসময় সেটা ন্যাশনাল গ্রিডে যুক্ত হতো, এবং সার কারখানাগুলো বন্ধ হতো না। হামের কারণে শিশু মৃত্যুর জন্য ইউনুসের হাতে যেমন রক্ত লেগে আছে, ঠিক তেমনি বাংলাদেশের কৃষি সেক্টরকে ধ্বংস করার দায় একদিন ইউনুসকে নিতে হবে দর্শক। এটা আপনারা লিখে রাখেন আজকে। আমি শুধু এতটুকুই আশা করব যে তারেক জিয়া যেন শেখ হাসিনার করে যাওয়া কৃষির সুন্দর অবকাঠামোটাকে কাজে লাগানোর চেষ্টা করেন, ইউনুসের মতো দেশের কৃষি সেক্টরকে ধ্বংস করার রক্ত যেন নিজের হাতে না লাগান। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। জয় বাংলা।